প্রকৃতপক্ষে বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে তৃণমূল এবং তৃণমূলের সুপ্রিমো এবং তার দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা, তারা এখানে বিজেপিকে আজকে এই যে সরকারে এসেছে তার পেছনে অন্যতম অবদান তাদের আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উচিত, হ্যাঁ আমরা এটা মানি যে সব কিছু আইনত হোক, অর্থাৎ যদি ইনলিগাল কনস্ট্রাকশন কোথাও থাকে গোটা পশ্চিমবঙ্গের বুকে সবার সমান ট্রিট হওয়া উচিত, সবার ক্ষেত্রে সমান মানে আইন হওয়া উচিত। যদি তিল জেলাতে এটা ভাঙা হয় নিশ্চয়ই ভাঙুক, কিন্তু তারা একটা নির্দিষ্ট টাইম দেওয়া উচিত যে আপনার ঘরটা ইনলিগাল, আপনাকে নোটিশ দিলাম, 1 সপ্তাহ টাইম দিলাম, আপনি জিনিসপত্র বার করে নেন, নিজে ভেঙে দেন, আর না হলে সরকার ভেঙে দেবে। এটা কেন যে একেবারে সরকার বসার সঙ্গে সঙ্গে বুলডোজার নামিয়ে দিয়ে ভাঙা শুরু করে দিলে কি হিন্দু সমাজের কাছে কি মেসেজ দেওয়া হচ্ছে যে দেখো তোমাদের ভোটে আমরা জিতেছি, দেখো মানে এখানে সংখ্যালঘুদের উপরে কি ধরনের বুলডোজার আমরা চালাতে পারি, তোমাদের বিশ্বাসযোগ্যতা আমরা রাখছি? এটা কি হিন্দু ভাইদের কাছে এটা জাহির করতে চাইছে? আমার তো মনে হয় সেরকম একটা কিছু নয়। তো শুভেন্দুবাবু এত তড়িঘড়ি এই জিনিসটা কেন করতে চাইছে? ওনার তো একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করা উচিত। আমরা মনে করি একটা লিগাল নোটিশ দেওয়া উচিত যে তোমার ইনলিগাল কনস্ট্রাকশন ভেঙে নিতে হবে, এখানে সরকারি জায়গা দখল করে রাখা যাবে না, এবং সেটা সবার জন্য সমানভাবে হওয়া উচিত। তো সেই জন্য আমি বলবো যে সরকার অন্তত চিন্তা ভাবনা করে আইনি পদক্ষেপগুলো আইনের মাধ্যমে, আইনের যে প্রভিশন আছে সেই সুযোগগুলো মানুষকে দেওয়া উচিত, এবং সেখানে যদি কেউ গন্ডগোল করে প্রয়োজনে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে। যে আমি 1 সপ্তাহ টাইম দিয়েছি, নোটিশ দিয়েছি, সম্পূর্ণ প্রসিডিওর মেনটেন হচ্ছে, সুতরাং এখানে যারা গন্ডগোল করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটাতে আমরা একমত, কিন্তু আমরা বলবো যে সবার জন্য সমান হওয়া উচিত। তাহলে দেখা যাবে এটার বিরুদ্ধে কেউ কিন্তু রাস্তাও নামবে না, প্রতিবাদও করবে না। শেষ মুহূর্তে এসআইআরএম আর রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কোর্ট গায়ে দিয়ে গেলেন, কিন্তু 32-33 লাখ লোকের নাম বাদ গেল। এদিন দেখলাম যে হাইকোর্টে তিনি গেলেন কোর্ট পরে, কালো কোর্ট পরে, কিন্তু তিলজালার যে বিল্ডিং ভাঙা, অবৈধ বিল্ডিং ভাঙা, সে বিষয়ে কোনো কিছু করলেন না। কিন্তু ভোট, সংখ্যালঘু ভোট তাদেরকে দিয়েছে, কিন্তু যাদেরকে ভোট দেয়নি কি নাম ওনার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাদেরকে ভোট দেয়নি তার দেখেন বিজেপির তো ঘোষিত এজেন্ডা যে ওরা এইসব জিনিসের উপর প্রতিবন্ধকতা তৈরি করবে, আর এই আইনগুলো ওরা যে এসেই সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলেছে তা নয়, এগুলো আগে থেকে ছিল। তো ইতিপূর্বে যে সরকার ছিল তারা এই বিষয়গুলো কোনোদিন মাথা ঘামায়নি, চটছে দেখেনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে ভবিষ্যতে। তারা এই জিনিসটাকে ঢাকা দিয়ে এতদিন চালিয়ে এসেছে, যার ফল হিসেবে আজকে এটা তারা সেইগুলো খুঁজে বার করে করে সেইগুলো বলবৎ করার চেষ্টা করছে। এবং এই সরকারে এতদিন ধরে যারা ছিল, বিশেষ করে আমি বলবো যারা বিভিন্ন ধর্মে বিলং করে, বিভিন্ন ধর্মের মানুষ, তার নিজেদের বিষয়গুলো অন্তত চর্চানো দরকার ছিল। প্রচুর মুসলমান এমএলএ এমপি তারা এতদিন ধরে মানুষের ভোটের রায়ে তারা নির্বাচিত হয়ে বিধানসভায় লোকসভাতে গিয়েছে, তারা কোনোদিন এই বিষয়গুলো চর্চা করেনি, এবং এই বিষয়গুলো যে ভবিষ্যতে একটা খারাপ দিকে যেতে পারে সেটা কোনোদিন তারা খেয়ালও করেনি, খোঁজও নেয়নি। নিজেদের আনন্দে মেতে তারা নিজের মতো করে চলেছে, আয়েশ আরামে দিন কাটিয়েছে, এবং সরকারের পয়সা তারা নিজেরা উপভোগ করেছে, যার কারণে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। নইলে এটা একটা আইনের মাধ্যমে একটা নির্দিষ্ট একটা সামঞ্জস্যপূর্ণ একটা নীতি নির্ধারণ করা যেত, সেইটা করেনি এরা। আজকে যারা গরু ব্যবসায়ী, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমরা তো দেখছি যারা গরুর ব্যবসা করে, বিশেষ করে এই ঈদ কেন্দ্রিকভাবে গরু পালন করে এবং বিক্রি করে, এখান থেকে একটা মোটা টাকা তারা ইনকাম করে, সেটা তারা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে, ডেপুটেশন দিচ্ছে, প্রতিবাদ করছে, সরকারকে বলছে আমাদের যে খরচা হয়েছে অন্তত সেই খরচাটা দিয়ে গরুগুলো সরকার নিয়ে নিক। তারা করবেটা কি? এইভাবে হতে পারে না। একটা সরকার গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে সরকারে এসেছে, সরকার পরিবর্তন হয়েছে, তাদের চিন্তাভাবনা করা উচিত যে এটা নিয়ে আমরা কি অ্যাকচুয়ালি করতে চাই। শুধু ধর্মকে মাথায় রেখে ধর্মকেন্দ্রিক আইন নির্ধারণ করলে এই রাজ্য, এই দেশ চলতে পারে না কোনোদিন। একটা লজিক্যালি একটা বিষয় থাকা দরকার। আরে কোশ্চেন করো কাল দেখুন, আইএসকে কোথায় দায়িত্ব পাবে সেটা নওশাদ সিদ্দিকী কন্ট্রোল করে না।
যদি আপনার আমার কারো মনে হয় কে সিস্টেমের বাইরে গিয়ে কাজ করছে ইউপিএসসির জন্য, সেখানে তার নামে অভিযোগ করা যেতে পারে, এক নম্বর। আর আমি যতটুকু জানি সিনিয়রিটির বেসিসে যেমন ডিজি হয় পুলিশের, ঠিক সেই ধরনের বেশ কিছু নাম রাজ্য থেকে প্রস্তাব দেওয়ার পরে চিফ সেক্রেটারি হয়। এটা যদি নিয়ম বহির্ভূত হয় নিশ্চিতভাবে আমাদের সকলকে দেখতে হবে, একবার দেখার পরে অভিযোগ করতে হবে। তবে যেভাবে এখনো নির্বাচন প্রক্রিয়া শেষ হলো না, এখন একটা নির্বাচন বাকি আছে, তারপরে যেভাবে শেষ হওয়ার আগেই সিইও থেকে সিএস হয়ে গেল, এটা একটা সন্দেহ থেকে যাচ্ছে। এ ভাই, এই! আস্তে কথা বল। কি হয়েছে তোমার, কি মিডিয়ার লোক আছো? বলছি এমএলএ সাহেব, বিগত দিন দেখলাম যে নবান্নের বইটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে অভিষেকের নিরাপত্তা সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নিরাপত্তা কেড়ে নেওয়া হবে না এবং তার যেন কোনোভাবে অসম্মান না হয় সেদিকে তারা বার্তা জানিয়েছেন। আপনার কোশ্চেনটা কি বলুন এর মধ্যে থেকে? আমিও তো এটা জানি। কোশ্চেন কি, আপনি এখান থেকে কোশ্চেন কি করতে চাইছেন? প্রশ্ন হলো, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে, অথচ মুখ্যমন্ত্রী সভায় তোমার কি দল উত্তর উঠেছে এই প্রশ্নটাই। না দেখুন, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছি, প্রত্যেকের রেসপেক্ট আছে। ফরমার চিফ মিনিস্টারের যে ক্যাটাগরির সিকিউরিটি প্রোভাইড করা দরকার তাকে সে প্রোভাইড করতে হবে। নওশাদ সিদ্দিকী এমএলএ হিসাবে যে নিরাপত্তা পাওয়ার দরকার সেটা কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি, ফলে কোর্টে গিয়ে নিতে হয়েছে। দ্বিতীয় কথা, একজন এমপি হিসাবে যে নিরাপত্তা পাওয়া দরকার সেটা তাকে দিতেই হবে। অভিষেক বাবুর ক্ষেত্রে সেটা হয়েছে। এবার পুরাতন একটা রাগ আছে, আমি আপনি সবাই জানেন, ওপেন সিক্রেট। অভিষেক বাবুর সাথে শুভেন্দু অধিকারী একটা পুরাতন আজকি আছে, এই সুযোগ তিনি পেয়েছেন, কাজে লাগাচ্ছেন। এটাও অভিযোগ ছিল শুভেন্দু বাবুকে নাকি দীর্ঘক্ষণ কলকাতাতে সিগন্যালে দাঁড় করিয়ে রেখে দিত, তখন ওরা সুযোগ পেত। তবে এই রাজনীতিতে আমি নাই। আমি এতটুকু শুধু বলতে চাই যে সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে সুনিশ্চিত করা, অভিষেক বাবু মমতা ব্যানার্জি নয়, পশ্চিমবাংলার প্রতিটা নাগরিক যাতে নিরাপদে থাকে সেটা দেখার দায়িত্ব বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সুতরাং কার নিরাপত্তা কমলো, কার নিরাপত্তা সেম থাকলো, কার নিরাপত্তা বাড়লো তা বিবেচ্য নয়। বিবেচনার মধ্যে থাকবে প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদে থাকে। বলছি, কালিমপুরের মাটিতে যে আইএসএ টানা 15 বছর ধরে তাদের ফ্ল্যাগ মারতে যথেষ্টভাবে ব্যর্থ হয়েছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা এসে আমার একই গল্প যে কালিমপুরের মাটিতে বিজেপির দলীয় পতাকা ছাড়া অন্য কোনো দলীয় পতাকা না যেন সেখানে প্রতিষ্ঠিত হয়, কি বলবেন? সবার প্রশ্নের উত্তর দিতে হবে। এখন নেতা সাজছে তো নাম কামাতে হবে, এখানে একটা দুটো কথা বলতে হবে, ভাইরাল হতে হবে, বড় নেতা হওয়ার সব দেখেছে। এতটুকু শুধু বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যে কেউ। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আইএসএফের পতাকা আস্তে আস্তে শুরু করেছে। কি কারণে হয়েছে ভাই? ইভিএম নিয়ে এটা যেটা শোনা যাচ্ছে, ইভিএম নিয়ে বিতর্কিত আশাবাদ করলে আবার